ওয়েলকাম ইউ অল। দেখো, সবাইকে যেরকম বলেছিলাম যে আজকে একটা লেকচার 2 নিয়ে আসবো ইন্টারভিউ গাইডেন্সের। সেটা হচ্ছে টেক থেকে থাকবে। মেন আমাদের টেক পার্টটা থেকে, নন টেক পার্টে অলরেডি আমি একটা ভিডিও আপলোড করেছি, সেটা হচ্ছে অনেকেই দেখেছো এবং তাতে অনেকেই বলছো যে তার সেকেন্ড পার্ট নিয়ে আসতে, সেটা তাড়াতাড়ি আসবে। আজকে একটা টেকের ফার্স্ট পার্ট একটা দেখো দিচ্ছি, কি ধরনের কোশ্চেন আসে। এখানে বেসিক্যালি বেশি কোশ্চেন আমি নিয়ে আসিনি, 8 থেকে 10টা কোশ্চেনই আছে, আর হোমওয়ার্কের জন্য কিছু কোশ্চেন আছে। আর আমি বলেছিলাম যে আমার টেলিগ্রামের গ্রুপে টেকের হচ্ছে প্রতিদিন কিছু কিছু কোশ্চেন আমি দেবো। একদিন আমি দিয়েছি, দেখি আজকে রাতের দিকেও কিছু কোশ্চেন আমি দেবো। দেখো, এখানে যে কোশ্চেনগুলো আছে সেগুলো হচ্ছে কারোর না কারোর, কাউকে না কাউকে এগুলো জিজ্ঞাসা করবেই। একদম যেগুলো মাস্ট ইম্পর্টেন্ট, যেগুলো কোশ্চেন, যেগুলো একদম বেসিক কোশ্চেন ধরেই একদম সেই ধরনের কয়েকটা কোশ্চেন আমি বাছাই করে নিয়ে এসেছি। দেখো, এখানে ফার্স্ট কোশ্চেন দেখবো হচ্ছে কম্পেয়ার বিটুইন কম্প্যাকশন অ্যান্ড কনসলিডেশন। আমরা হচ্ছে কম্প্যাকশন আর কনসলিডেশন বলতে কি বুঝি? কম্প্যাকশন মানে কি? কম্প্যাকশন মানে হচ্ছে আমরা মেকানিক্যাল কিছু ইউজ করে যখন আমরা সয়েল থেকে এয়ারটাকে এক্সপেল করি, সেটাকে বলছে কম্প্যাকশন। আর যদি আমরা ওয়াটারটাকে এক্সপেল করি তখন সেটাকে কি বলে? কনসলিডেশন। সেটা এবার দেখো, কম্প্যাকশনটা কি? ইনস্ট্যান্টেনিয়াস প্রসেস। ইনস্ট্যান্টেনিয়াস মানে খুবই দ্রুত আর কি, দ্রুত প্রসেস। আর কনসলিডেশন কি? গ্র্যাজুয়াল প্রসেস, মানে অনেক টাইম সাপেক্ষ প্রসেস। আর এখানে কম্প্যাকশনে কি সয়েলটা আনস্যাচুরেটেড কন্ডিশনে থাকে, আর কনসলিডেশনে কি সয়েলটা স্যাচুরেটেড কন্ডিশনে থাকে। যেটা আমি আগেই বললাম, কম্প্যাকশনটা কি? একটা প্রসেস যেটাতে আমরা পোর এয়ারটাকে এক্সপাল করি, বের করি। আর এখানে কি? পোর ওয়াটারটাকে বের করি। দেখো, কম্প্যাকশন আমরা কিসে করি? মেকানিক্যাল রোলার, রোলার যেগুলো ইউজ করি, ডিফারেন্ট টাইপ অফ রোলার কোন কোন জায়গাতে ইউজ হয় এটাও বিশাল ইম্পর্টেন্ট। কোন সয়েলের ক্ষেত্রে কোন রোলার, যেমন ক্লে সয়েলের ক্ষেত্রে শিপফুট রোলার, স্যান্ডি সয়েলের ক্ষেত্রে ভাইব্রেটরি রোলার ইউজ করি। এগুলো জিজ্ঞাসা করতে পারে। কোশ্চেন কিন্তু ইন্টারভিউয়ের কোশ্চেন সবসময় একটা কোশ্চেনের সাথে আর একটা কোশ্চেন রিলেটেড থাকে। সেই হিসাবে তোমাকে যখনই কোনো একটা টার্ম বলবে, তার বাইরে গিয়ে সেই টার্মটা ধরে আর কি কোশ্চেন আছে সেইগুলো কিন্তু তোমাকে মাথায় ভেবে চিনতে পড়াশোনা করে যেতে হবে। দেখো, স্পেসিফাইড মেকানিক্যাল টেকনিক ইউজ, মেকানিক্যাল টেকনিকের মধ্যে রোলার টোলার দেখতেই পাচ্ছ, এতে কম্প্যাকশন হচ্ছে রোলারে। আর কনসলিডেশন অকার্স অন অ্যাকাউন্ট অফ লোড প্লেসড অন দ্য সয়েল। যখন সয়েলের উপরে দীর্ঘদিন ধরে কিছু লোড প্লেস হয়ে থাকে তখন সেটা কি অরিজিন, সেটা অটোমেটিক্যালি ওয়াটারটা এক্সপেল হয়ে যায়, সেটেলমেন্ট টাইপের হয়ে যায়। তাহলে কম্প্যাকশন আর কনসলিডেশনে তোমরা এমন কিছু পয়েন্ট বলবে না যাতে তোমার বেশি নলেজ নেই। অতএব তুমি দুটো চারটে পয়েন্টই বলো, কিন্তু শর্ট শর্ট পয়েন্ট বলো, শর্টে বলো, কিন্তু পয়েন্ট লজিক্যাল হতে হবে। আর যেটা এমন কিছু টার্ম বলে দিও না যেটা সম্পর্কে তোমার কোনো নলেজ নেই, সেই ধরনের জিনিস অ্যাভয়েড করাই ভালো। দেখো, তারপরের কোশ্চেনটা দেখো, খুবই ইম্পর্টেন্ট। বলছে প্লিজ এক্সপ্লেন স্ট্রং কালাম উইক বিম কনসেপ্ট। এটা একদম কমন কোশ্চেন, কাউকে না কাউকে জিজ্ঞাসা করবেই। এবার কার ভাগ্যে লাগবে সেটাই হচ্ছে বেসিক ব্যাপার। দেখো, এখানে দুটো পিকচার দিয়েই দিয়েছি, প্রতিটা কোশ্চেন আমি পিকচারটা দিয়েই দিয়েছি তোমাদের ধরার জন্য, কোশ্চেনটাকে তোমরা যাতে ধরতে পারো কি বোঝাতে চাইছি। এই এই যে কনসেপ্ট, এটা কোথায় ইউজ করা হয়? এটা মেনলি ইউজ করা হয় আর্থকোয়েক জোনে। আর্থকোয়েক জোনে ইউজ করা হয়। আর এটা কি করে? স্ট্রাকচারের স্টেবিলিটি, ইন্টিগ্রিটি আর সেফটিটাকে মেনটেন করে। দেখো, এখানে হরাইজন্টাল যে ফোর্সগুলো অ্যাক্ট করেছে এগুলো দেখিয়েছি। একটা দেখো, এখানে একটা ডিজারেবল কন্ডিশন, একটা আনডিজারেবল কন্ডিশন। আমরা যদি দেখি এখানে এই যে কনসেপ্টটা আছে এটাতে তিনটে কম্বিনেশন হতে পারে। প্রথমত আমরা কি করতে পারি? বিম আর কালাম দুটোকেই ইকুয়ালি স্ট্রং বানাতে পারি। অথবা কি হতে পারে? উইক বিম, স্ট্রং কালাম।
যেটা এই কনসেপ্টটা। আর এর উল্টোটাও হতে পারে, স্ট্রং বিম বানিয়ে দিতে পারি, উইক কালাম বানাতে পারি। তাহলে তিনটে কনসেপ্টের জন্য কি ধরনের সিচুয়েশন হতে পারে, তিনটে টাইটেরিয়ার জন্য কি ধরনের সিচুয়েশন হতে পারে সেটা আমরা দেখবো। দেখো আমি আগেই বলেছি, স্ট্রাকচারের স্টেবিলিটি, সেফটি, ইন্টিগ্রিটি এটা এনশিওর করার জন্য আমরা এই স্ট্রং কালাম উইক বিম কনসেপ্টটাকে ডেভেলপ করেছি। এবারে হচ্ছে আর কি বলছি, এটা মেনলি ইউজ করা হয় কোথায়, আর্থকোয়েক জোনে। এবারে দেখো আমি যদি প্রথম টাইটেরিয়াটা ধরি যে বিম অ্যান্ড কালাম বোথ আর সেম স্ট্রং, তাহলে কি হবে, যদি বিল্ডিংটা কোলাপস করে তাহলে কি হবে, অ্যাট এ টাইম কোলাপস হয়ে যাবে। সাডেন ফেলিওর অফ দ্য হোল স্ট্রাকচার, এটাকে কি ফেলিওর বলে, ক্যাটাস্ট্রোফিক ফেলিওর। ক্যাটাস্ট্রোফিক ফেলিওর হয়ে যাবে, মানে হোল স্ট্রাকচার অ্যাট এ টাইম কোলাপস হয়ে যাবে। এবারে যদি বানাই স্ট্রং বিম উইক কালাম, কালাম উইক হলে কি হবে, তাহলে কালামটা প্রথমে ফেল করবে, তাহলে স্ট্রাকচার কোলাপস হয়ে যাবে, এটাতেও স্ট্রাকচারটা কোলাপস করবে। এখন যদি স্ট্রং কালাম উইক বিম করি, আমরা কি জানি, বিমে আমরা সব সময় কি করি, ডাক্টিলিটি প্রোভাইড করি। তো ডাক্টিলিটি প্রোভাইড করার জন্য সেটা সব সময় একটা ডিফ্লেকশন ডিফরমেশন শো করবে, কখনোই সাডেন ফেলিওর হবে না। তাহলে কি করবে, সেটা একটা ফেলিওর হওয়ার আগে একটা ইন্ডিকেশন বা সাইন প্রোভাইড করবে বা ওয়ার্নিং দেবে। সেটা তাহলে কি হবে, সাইন ওয়ার্নিং বা ইন্ডিকেশন যদি দেয় তাহলে সেটা কি হবে, মোর সেফ। তাহলে স্ট্রং কালাম উইক বিম যখন হবে তখন স্ট্রাকচারটা মোর সেফ, সেই জন্য এটা আমরা ইউজ করি। তাহলে এটা তিনটে পয়েন্ট বেসিক্যালি মনে রাখতে হবে, লোকাল ফেলিওর শো করবে, লোকাল ফেলিওর, দুইয়ে কি সাইন প্রোভাইড করবে, সাইন অফ ফেলিওর, আর একটা কি পার্সিয়াল ফেলিওর, কখনোই পুরো স্ট্রাকচারটা একসাথে ফেল হবে না। এই তিনটেই মেন পয়েন্ট এই কনসেপ্টটার পিছনে। প্রথমের এই পিকচারটাতে এটাই দেখানো আছে, ডিফরমেশন হয়ে যাবে বা ডিফ্লেকশন শো করবে কখনোই। এই দেখো এখানে যদি, এখানে কি বলছে, ফার্স্ট যে গ্রাউন্ড ফ্লোর আছে তার যদি কালামটা যদি যদি উইক হয়, যদি উইক বানিয়ে থাকো, তখন এইগুলো যদি ফেল করে তাহলে কি হবে, পুরো বিল্ডিংটাই কোলাপস করে যাবে। এটাই দেখানো আছে পিকচারটাতে। পরের কোশ্চেনটা দেখো, 3 নম্বর কোশ্চেন, ডিফারেন্স বিটুইন ওয়ান ওয়ে স্ল্যাব অ্যান্ড টু ওয়ে স্ল্যাব। দেখো এখানে ওয়ান ওয়ে স্ল্যাবের ডিফ্লেকশন দেখিয়ে দিয়েছি, কটা এজ সাপোর্টেড, টু এজ সাপোর্টেড। লোডের ডিস্ট্রিবিউশনটা কিভাবে হয়, ইট লাইন থিওরি দিয়ে দেখিয়ে দিয়েছি। টু ওয়ে স্ল্যাবেরও 1 মিনিট, টু ওয়ে স্ল্যাবেরও দেখো চারটে এজ সাপোর্ট, ডিফ্লেকশন কি অ্যালং বোথ স্প্যান, ইট লাইন থিওরি দিয়ে দিয়েছি। বেসিক প্রথমেই যে কোশ্চেনটা আসলেই তোমার মাথায় এই জিনিসগুলো আসা উচিত, সেটা আমি পিকচারটা একটা দিয়ে দিয়েছি। তারপরে দেখো ডিফারেন্সটা বলছি। ওয়ান ওয়ে স্ল্যাবের কি, লঙ্গার স্প্যান, লঙ্গার স্প্যানটা এল ওয়াই ধরি, এল ওয়াই বাই এল এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 হলে ওয়ান ওয়ে স্ল্যাব হয়, আর লেস দ্যান 2 হলে সেটা হয়, গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 হলে ওয়ান ওয়ে স্ল্যাব, লেস দ্যান 2 হলে টু ওয়ে স্ল্যাব। বেন্ডিং স্ট্রেস যেটা করে শর্টার ডাইরেকশনে শো করে, আর এখানে বোথ ডাইরেকশনে শো করে, বেন্ডিংটা পিকচারে দেখিয়েছি। মেন রেনফোর্সমেন্ট কোথায় প্রোভাইড করা হয় ওয়ান ওয়ে স্ল্যাবে, শর্টার ডাইরেকশনে মেন রেনফোর্সমেন্ট, আর মেন রেনফোর্সমেন্ট সব সময় বটমে প্রোভাইড করা হয়, এটা মনে রাখতে হবে। আর মেন রেনফোর্সমেন্ট ইজ প্রোভাইডেড অ্যালং বোথ দ্য স্প্যান। এখানে যেহেতু ডিফ্লেকশনটা বোথ স্প্যানে হচ্ছে সেই জন্য বোথ ডাইরেকশনই মেন রেনফোর্সমেন্ট। আর ওয়ান ওয়ে স্ল্যাবে শর্টার ডাইরেকশনে বেন্ডিং স্ট্রেসটা অ্যাক্ট করছে, সেই জন্য মেন রেনফোর্সমেন্ট অ্যালং শর্টার স্প্যান। ওয়ান ওয়ে স্ল্যাবের ডেপথ রিকোয়ার্ড ইজ মোর, টু ওয়ে স্ল্যাবের ডেপথ রিকোয়ার্ড ইজ লেস। থিকনেসটা ওয়ান ওয়ে স্ল্যাবের বেশি হয় আর অ্যামাউন্ট অফ স্টিলটাও বেশি থাকে, সেই জন্য এটা কি লেস ইকোনমিক্যাল। আর থিকনেসটা কি টু ওয়ে স্ল্যাবের লেস হয়, অ্যামাউন্ট অফ স্টিলটাও কম হয়, সেই জন্য এটা হচ্ছে ইকোনমিক্যাল। ওয়ান ওয়ে স্ল্যাব ইজ সাপোর্টেড বাই এ বিম টু অপোজিট সাইড অনলি, যেটা পিকচারে দেখালাম। আর টু ওয়ে স্ল্যাব সাপোর্টেড বাই এ বিম অন অল ফোর সাইড। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা জিজ্ঞাসা করে কারণ না কারো এতে এটা পড়বেই।
দেখো তারপরের কোশ্চেনটা দেখবো, হোয়াট ইজ কুইকস্যান্ড কন্ডিশন বা বয়েলিং কন্ডিশন। আর এটার আরেকটা টার্ম আছে লিকুইফ্যাকশন। পিকচারে দেখানো হয়েছে কুইকস্যান্ড কন্ডিশনটা কি, এটা এবারে কি দেখে নেবো। কুইকস্যান্ড কন্ডিশন হচ্ছে এটা কোনো টাইপ অফ স্যান্ড না, এটা কি একটা হাইড্রোলিক কন্ডিশন। যখন কি হয়, যখন এটা কি কোয়েশনলেস সয়েলের ক্ষেত্রে হয়। তা কোয়েশনলেস সয়েল কখন কুইক হয়, যখন ফ্লো ইজ আপওয়ার্ড আন্ডার ওয়াটার এ হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, যখন কি হয় আপওয়ার্ড মুভমেন্ট হতে থাকে। আর কি হয় তখন ক্রিটিক্যাল গ্রেডিয়েন্টটা একের সমান হয়ে যায় আর এফেক্টিভ স্ট্রেসটা রিডিউস হয়ে জিরো হয়ে যায়। দেখো এটা এখানে লেখা আছে ভালো করে, ফ্লো টেক্স প্লেস ইন সয়েল মিডিয়াম ইন ভার্টিক্যালি আপওয়ার্ড ডাইরেকশনে ফ্লো হতে থাকে। দেন দ্য সিপেজ প্রেসার অলসো অ্যাক্টস আপওয়ার্ড ডাইরেকশন রেজাল্টিং ইন দ্য ডিক্রিজ অফ ভার্টিক্যাল এফেক্টিভ প্রেসারটাকে কি করে ডিক্রিজ হতে থাকে। ইফ দ্য সিপেজ প্রেসার ইজ সাচ দ্যাট ইজ ইকুয়ালস টু, দেখো সিপেজ প্রেসারটা সাবমার্জ ওয়েটের সাথে সয়েলের সমান হয়ে যায়, তখন নেট এফেক্টিভ যে হয় নেট এফেক্টিভ প্রেসারটা জিরো হয়ে যায়। তখন কি হয়, জিরো হয়ে গেলে সয়েলটা, যে সয়েলের যে শিয়ার স্ট্রেংথ পুরোপুরি লুজ হয়ে যায়। সয়েল পার্টিকেলস হ্যাভ দ্য টেন্ডেন্সি টু ফ্লো অ্যালং দ্য ফ্লোয়িং ওয়াটার, সয়েল পার্টিকেল গুলো জলের সাথে আপওয়ার্ড ডাইরেকশনে ফ্লো হতে থাকে। এই কন্ডিশনে কি হয়, এই কন্ডিশনটাকে বলে কুইকস্যান্ড কন্ডিশন বা বয়েলিং কন্ডিশন বা লিকুইফ্যাকশন। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা বারে বারে ধরে, এটা ভালো করে জেনে যাবে যে এটা কোনোই টাইপ অফ স্যান্ড নয়, এটা একটা হাইড্রোলিক কন্ডিশন। যখন কি হয় হচ্ছে নেট এফেক্টিভ প্রেসারটা এই কন্ডিশনে জিরো হয়, এটাও জানতে হবে। আর এটা কোন সয়েলের ক্ষেত্রে হয়, কোয়েশনলেস সয়েল, স্যান্ডি সয়েল ক্ষেত্রে হয়। আর এটা ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্টের ভ্যালু অ্যাবাউট 1 হয়। এটা মেনলি ফাইন স্যান্ডের ক্ষেত্রে হয়। এই কটা জিনিস মনে রাখতে হবে, এই কন্ডিশনে হয়, নেট এফেক্টিভ প্রেসারটা জিরো হয়। দেখো তারপরের কোশ্চেনটা দেখবো, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ড্র করতে দিয়ে থাকে। এই কয়েকটা রেনফোর্সমেন্টের ডিটেলিং আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো ড্র করতে দিয়ে থাকে। দেখো এখানে বলছে ড্র দ্য রেনফোর্সমেন্ট ডিটেলিং ফর ওয়ান ওয়ে অ্যান্ড টু ওয়ে স্ল্যাব। ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে রেনফোর্সমেন্ট ডিটেলিংটা কেমন হয় আর টু ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে কেমন হয়। কারণ অনেকেই থাকবে এক্সপিরিয়েন্স যারা সাইডে কাজ করে, ড্রয়িং দেখছো অথচ ডিটেলিং একটা বোঝাতে পারবে না, সেটা তো বললে হবে না। সেই জন্য দেখো ওয়ান ওয়ে স্ল্যাবের ডিটেলিং কেমন হয়, টু ওয়ে স্ল্যাবের ডিটেলিং কেমন হয়। দেখো আমরা কি বলেছি, ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে দুটো এজ সাপোর্টেড, দুটো এজ সাপোর্টেড দেখালাম। ওয়ান ওয়ে ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে মোর ডিফ্লেকশন অন শর্টার ডাইরেকশন, তার মানে শর্টার ডাইরেকশনে কি হয় মেন রেনফোর্সমেন্ট, আর মেন রেনফোর্সমেন্ট কোথায় বলেছি সবসময় বটমে হয়। দেখো মেন রেনফোর্সমেন্ট বটমে দেখানো আছে। এবারে এটা সেকশন বিবি আর এটা সেকশন এ। এবারে কি করছি, দেখো শর্টার ডাইরেকশনে মেন রেনফোর্সমেন্ট মানে এইটা মেন রেনফোর্সমেন্ট, এটা মেন রেনফোর্সমেন্ট। এরপরে যদি আরো একটা দিই তাহলে কি হবে, এটাও মেন রেনফোর্সমেন্ট হবে। ক্র্যাঙ্কটা দেখাতে পারলাম না, এরকম করে ক্র্যাঙ্ক থাকে, অল্টারনেট ক্র্যাঙ্ক, একটা এদিকে থাকবে একটা এদিকে থাকবে। দেখো একটার ক্র্যাঙ্ক এইভাবে গিয়ে এটা স্ট্রেট বার হয়ে যাবে, আবার ওইটার ক্র্যাঙ্কটা ওই দিক থেকে এসে এইভাবে হবে। তো ক্র্যাঙ্ক বার দেখতে পাচ্ছ দেওয়া আছে, তো ক্র্যাঙ্ক বারটা কোনটা, মেন রেনফোর্সমেন্টের বার। আর হচ্ছে ডিস্ট্রিবিউশন বার এই সাইডে হবে, লঙ্গার ডাইরেকশনে ডিস্ট্রিবিউশন বার, শর্টার ডাইরেকশনে মেন বার। এবারে মেন বারটা এই ক্র্যাঙ্কটা কোথায়, এজ থেকে 0.1 এল, এল যে পুরো এটার শর্টার ডাইরেকশনে যদি এল হয় তাহলে এটা হচ্ছে 0.1 × ভ্যালু হবে। এটা তুমি যখন ড্র করবে তখন এটা তোমাকে জিজ্ঞাসা করতে পারে যেটা এজ থেকে কতটা ডিস্টেন্স, 0.1 এল, এল এর 1/10। আর হচ্ছে তোমাকে এগুলো তুমি এখানে ভুল দেখিয়ে দিতে পারো, দেখো এটা মনে রাখবে সব সময় মেন বার নিচে হয়। তাহলে যদি আমি বিবি ডাইরেকশনে ক্রস সেকশন কাটি তখন আমি কি দেখতে পাবো, শুধু মেন বার গুলো দেখতে পাবো, মেন বারটা নিচে আর ডিস্ট্রিবিউশনটা তার টপে।
তাহলে বোঝা গেল মেন বার নিচে, ডিস্ট্রিবিউশন তার টপে। এটা হয়ে গেল একটা ডাইরেকশনে ক্রস সেকশন কাটলে। যদি এবারে এ ডাইরেকশনে ক্রস সেকশন কাটি তাহলে কি ক্র্যাঙ্ক বারগুলো দেখতে পাবো। ক্র্যাঙ্ক বারটা দেখতে পাচ্ছি, ক্র্যাঙ্ক বারটা দেখতে পাচ্ছি। আর ক্র্যাঙ্ক বার যেটা নেই তার অল্টারনেট বারে স্ট্রেট বার আছে, স্ট্রেট বারটা দেখতে পাচ্ছি নিচে। আর ওর ওপর দিয়ে ডিস্ট্রিবিউশন বারগুলো দেখতে পাচ্ছি, কারণ মেন বারটা আছে বটমে। এটা শর্টার ডাইরেকশন মানে বটমে মেন বার হয়ে গেছে। তাই এই ডিটেলিংটা অবশ্যই জানতে হবে। এতটুকু আঁকলেই তুমি জেনে যাবে যে তুমি যথেষ্ট নলেজ আছে তোমার, এর থেকে বেশি আর জানার কোনো দরকার নেই। দেখো এরপরে আমরা কি দেখবো, 2 স্ল্যাব। 2 স্ল্যাবে কি বলেছি, চারটে সাপোর্টেড দেখতেই পাচ্ছ। 4 সাপোর্টেড আছে। বোথ ডাইরেকশনে মেন বার, মানে বোথ ডাইরেকশনে ক্র্যাঙ্ক বার ইউজ হবে। দুটোই মেন বার। এইদিকে দেখো একটা স্ট্রেট আছে, একটাতে এইদিকে ক্র্যাঙ্ক পড়ছে, এটাতে ক্র্যাঙ্ক পড়ছে, এটাতে এটা স্ট্রেট পড়ছে, মানে একটা বারে দুদিকেই ক্র্যাঙ্ক কখনো হয় না। তারপরে এই যে তোমার ক্র্যাঙ্ক বারটা কোনখান থেকে ইউজ হবে, এটা সাপোর্ট থেকে 0.1 ইন্টু, এটা ওয়াই ডাইরেকশনের লেন্থ বলে, এটা এল ওয়াই, এটা এল এক্স। শর্টার ডাইরেকশনে এল এক্স, লঙ্গার ডাইরেকশনে এল ওয়াই। আর হচ্ছে এই দেখো এখানে যেটা ডিস্টেন্স, ফার্স্ট বারটা যেই ডিস্টেন্সে ইউজ হবে সেটা হচ্ছে নট গ্রেটার দেন py2। আর এখানে দেখো, এখানে যে এরিয়া অফ রেনফোর্সমেন্ট 0.5 AST হয়। আর এটা হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ। ডেভেলপমেন্ট লেন্থ কোনটাকে বলে, যেটা হচ্ছে আমাদের কংক্রিটের মধ্যে যতটা আমরা রেনফোর্সমেন্টটাকে এমবেডেড কন্ডিশনে রাখি, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ। এটা হচ্ছে LD/3। ডেভেলপমেন্ট লেন্থের 3 ভাগ এটা হবে। LDটা ডেভেলপমেন্ট লেন্থ। আর এখানে দেখো নট গ্রেটার দেন py2 দেখানো আছে, এখানে নট গ্রেটার দেন py2 দেখানো আছে। এই কয়েকটা জিনিস মনে রাখতে হবে ডিটেলিং এ। দেখো তারপরের কোশ্চেনটা দেখবো, 6 নম্বর কোশ্চেন, যেটা হোয়াট ইজ পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার অ্যান্ড পয়েন্ট অফ ইনফ্লেকশন। দেখো এটা হচ্ছে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার, আর এটা হচ্ছে জিরো বেন্ডিং মোমেন্টে যেখানে জিরো হয়, ঠিক সেইখানে কার্ভেচারটা যে পয়েন্টটা সেটা হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট। আর হচ্ছে কন্ট্রাফ্লেক্সার কখন, যেখানে বেন্ডিং মোমেন্টটা জিরো অথবা চেঞ্জ ইট সাইন। সেটাই দেখেন পিকচারে দেখিয়ে দিয়েছি আমি বোঝার জন্য। তারপরে দেখো পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার হবে, লেখাটা ভুল আছে তাই বলি। ইন এ বেন্ডিং beam, a point of counterflexure is a location where the bending moment is zero অথবা change its sign। যেখানে দেখালাম পিকচারে অলরেডি, এখানে কি জিরো বলতে পারো, আবার এটা সাইনটা কি চেঞ্জ করছে, এটা নেগেটিভ আছে, এখানে পজিটিভ আছে, নেগেটিভ থেকে পজিটিভ হচ্ছে, সেই জন্য চেঞ্জ ইট সাইন। দেখো পয়েন্ট অফ ইনফ্লেকশন কি বলছে, ইন এ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এ পয়েন্ট অফ ইনফ্লেকশন রেফার্স টু এ পয়েন্ট অ্যালং এ বিম অর এ স্ট্রাকচারাল মেম্বার where the bending moment is zero. At this point, the curvature of the member changes direction। যেখানে বেন্ডিং মোমেন্টটা জিরো হয়, তার এখানে দেখো যেখানে কার্ভটা ডাইরেকশন চেঞ্জ করছে, সেই পয়েন্টটাকে বলে ইনফ্লেকশন পয়েন্ট। এবার দেখো দ্য পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার ইজ ফর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, হোয়াইল এটা যদি ডিফারেন্স বলে, পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার আর পয়েন্ট অফ ইনফ্লেকশনের মধ্যে ডিফারেন্সটা কি। Point of contraflexure is for bending moment diagram, while point of inflection is for the corresponding point in elastic curve, curvature মানে elastic curve diagram of the beam where beam changes curvature। এখানে beam curvature চেঞ্জ করছে। তাহলে পার্থক্য বললে এটা বলতে হবে, একটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার ইজ ফর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, আর পয়েন্ট অফ ইনফ্লেকশন হচ্ছে কার্ভেচার, ইলাস্টিক কার্ভ ডায়াগ্রাম। এটাও খুব ইম্পর্টেন্ট, পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার এন্ড পয়েন্ট অফ ইনফ্লেকশন। পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সারটা অনেকে বলতে পারলেও পয়েন্ট অফ ইনফ্লেকশনটা কিন্তু অনেকেই জানে না, অনেকে বলতে পারে না। এই যেগুলো খুব কমন কোশ্চেন, এই কোশ্চেনগুলো খুবই কমন, কিন্তু অনেকেই জেনে যাবে না। অনেকে ডেফিনেশন এটা ওটা পড়ে চলে যাবে, কিন্তু যেটা বোঝার টাইপের কোশ্চেন সেইগুলোই বলতে পারবে না। এগুলো অবশ্যই
জেনে যাবে, দেখে যাবে। আমি ডেলি বেসিসে টেকনিক্যাল কিছু কিছু কোশ্চেন দেবো, সেগুলো পড়ে যাও। আর হচ্ছে শর্ট নোট যেগুলো বানিয়েছো নিজেরা পড়তে থাকো, তাহলেই দেখবে ইজি হয়ে যাবে। আর নন টেক পোর্শন থেকে কোশ্চেন যখন তুমি বলতে পারবে না তখন হয়তো জিজ্ঞাসা করা বন্ধ করে দেবে, কিন্তু যদি তুমি বলতে পারো তখন একটার পর একটা কোশ্চেন বলতেই থাকে, কারণ নন টেক পার্সন বেশি থাকে মেম্বারে। ইন্টারভিউ বোর্ড মেম্বারে নন টেক পার্সন বেশি থাকবে, চেয়ারম্যান স্যার থাকতে পারে, সেক্রেটারি স্যার থাকতে পারে, অনেক এইচআর পার্সন থাকে। নন টেক পোর্শনটাও জানা দরকার। তুমি যদি তোমার লোকাল এরিয়া কি জন্য বিখ্যাত, কি হিস্টোরিক্যাল মুভমেন্ট আছে, কি স্টাক আছে, হিস্টোরিক্যাল প্লেস আছে, এই নর্মাল জিনিসগুলো যদি বলতে না পারো তাহলে জানবে তোমার সাধারণ নলেজ নেই। সেই জিনিসগুলো জানা দরকার। তার সাথে টেকনিক্যালটা অনেকেই পড়েছো, এবার প্র্যাকটিস হয়তো নেই, সেই জন্য পড়ো, সময় এখন আছে অনেকটাই। আর দেখো, চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে তোমরা ডেইলি যে ক্লাস আপলোড হয় সেই টাইমে তোমাদের কাছে নোটিফিকেশন আসবে। দেখো নেক্সট কোশ্চেন দেখি। 7 নম্বর কোশ্চেনে বলছে এক্সপ্লেন ডিফারেন্ট টাইপস অফ ইরিগেশন এফিসিয়েন্সিস। এটা খুবই ইম্পর্টেন্ট। ইরিগেশন এফিসিয়েন্সির জিনিসগুলো প্রতিটা জিজ্ঞাসা করে, কোনো একটা পার্টিকুলার বলতে পারে। আমি এখানে সবগুলো এফিসিয়েন্সি ডেসক্রাইব করে দেবো। দেখো এখানে দেখো আমি রিভার দেখিয়েছি, রিভার থেকে ক্যানেলগুলো, ক্যানেলের ব্রাঞ্চগুলো কি কি, মেন ক্যানেল, ব্রাঞ্চ ক্যানেল, মেজর ডিস্ট্রিবিউটারি, মাইনর ডিস্ট্রিবিউটারি, ফিল্ড চ্যানেল বা ওয়াটার কোর্স। এটা একটা ফিল্ডের মধ্যে কি কি লসেস হচ্ছে দেখিয়ে দিয়েছি। কনজামটিভ ইউজ কি আছে, নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট, ফিল্ড ইরিগেশন, এগুলো সমস্ত কিছু দেখিয়েছি। কি কি লসেস আছে দেখো, পার্কোলেশন, রান অফ। তারপর দেখো এই ছবিটা দিয়ে আমি বুঝিয়েছি যে কি কি জিনিস এখানে আছে, এগুলো জানতে হবে অবশ্যই। কোন কোন লসেস থ্রু দিয়ে যাচ্ছে, দেখো যখন আমরা রিভার থেকে ফিল্ড পর্যন্ত যাচ্ছি সেখানে সিপেজ লস আর এভাপোরেশন লস হতে পারে ডিউরিং সাপ্লাই। দেখো আমি এখন এফিসিয়েন্সি গুলো বলবো, এই টার্মগুলো অন্তত জিআইআর, এফআইআর, এনআইআর, এগুলো সমস্ত পড়ে নিও, এগুলো ইম্পর্টেন্ট। দেখো ওয়াটার কনভেয়েন্স এফিসিয়েন্সি। কনভেয়েন্স এফিসিয়েন্সি কি, ফিল্ডে আমার কতটা পরিমাণ ওয়াটার লাগলো, আর ফিল্ডে কতটা ডেলিভার হলো, আর হচ্ছে আমাদের রিজার্ভার থেকে কতটা পরিমাণ জল আমরা ছেড়েছি, মানে কত পার্সেন্টেজ রিজার্ভার থেকে যে জল ছেড়েছি তার কত পার্সেন্ট ফিল্ডে পৌঁছালো, সেটা হচ্ছে কনভেয়েন্স এফিসিয়েন্সি। পুরোপুরি জল তো পৌঁছাবে না, কারণ এখানে লসেস কি আছে, আমাদের সিপেজ লস আছে আর এভাপোরেশন লস আছে ডিউরিং সাপ্লাই। এটা হচ্ছে কি ওয়াটার কনভেয়েন্স এফিসিয়েন্সি। দেখো এখানে বলে দিয়েছি, দ্য রেশিও অফ দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার দ্যাট হ্যাজ বিন অ্যাপ্লাইড টু দ্য ফিল্ড টু দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার দ্যাট হ্যাজ বিন সাপ্লাইড ফ্রম দ্য রিজার্ভার। এখন তুমি যদি পুরো ইংলিশ টার্ম টু টার্ম মুখস্থ করতে যাও অনেক কিছুই ভুলে যাবে, তোমাকে নিজের মতো করে গুছিয়ে বলতে হবে। তুমি যদি, তোমাকে যদি জিজ্ঞাসা করে, তুমি যদি বলো যে স্যার কতটা পরিমাণ জল ফিল্ডে পৌঁছালো, যেটা আমাদের রিজার্ভার থেকে ছাড়া হয়েছিল তার কতটা পরিমাণ জল ফিল্ডে পৌঁছালো, সেটার পার্সেন্টেজটাকে আমরা বলছি ওয়াটার কনভেয়েন্স এফিসিয়েন্সি। তাহলে বুঝে যাবে যে তোমার নলেজ আছে, তোমাকে অত ইংলিশ লাইন টু লাইন মুখস্থ করে বলতে হবে না, তুমি নিজের মতো করে বললেই হবে। দেখো অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সিটা কি বলছে, ইট ইজ দ্য রেশিও অফ দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার দ্যাট হ্যাজ বিন অ্যাপ্লাইড টু দ্য রুট জোন অফ দ্য প্ল্যান্ট টু দ্য অ্যামাউন্ট দ্যাট হ্যাজ বিন সাপ্লাইড টু দ্য ফিল্ড। কতটা পরিমাণ ওয়াটার রুট জোনে স্টোর হয়েছে ফিল্ডে, সাপ্লাইয়ের ফিল্ডে কতটা সাপ্লাই করেছি তার কতটা পার্সেন্ট রুট জোনে স্টোর হয়েছে, সেটাকে আমরা বলছি অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি। দেখো WS/WF ইন্টু 100। ডব্লিউএফটা কি, ফিল্ডে কতটা জল দিয়েছি আর কতটা রুট জোনে স্টোর হয়েছে, সেটা হচ্ছে ডব্লিউএস, মানে ফিল্ডে জল দেওয়ার কত পার্সেন্ট স্টোর হয়েছে, সেটাই হচ্ছে অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি। এবার ফিল্ডে যেটা আমরা জল দিয়েছি সেটা স্টোর হতে পারে, পার্কোলেশন লস হতে পারে, সারফেস রান অফ লস হতে পারে, সেটা তিনটের সামেশন আর কি। দেখো তারপরে কি আছে, কি এফিসিয়েন্সি, ওয়াটার ইউজ এফিসিয়েন্সি। ইট ইজ দ্য রেশিও অফ ওয়াটার ইউজ কনজারভেটিভলি। কনজারভেটিভলি মানে কি, evapotranspiration need to the water use conservatively to the water deliver in the field, WU/WF into 100%। এটা হচ্ছে আমাদের ওয়াটার ইউজ এফিসিয়েন্সি। ওয়াটার স্টোরেজ এফিসিয়েন্সিটা কি, ইট ইজ দ্য রেশিও অফ দ্য ওয়াটার স্টোর্ড ইন দ্য রুট ডেপথ বাই ইরিগেশন টু দ্য ওয়াটার নিডেড ইন দ্য রুট ডেপথ টু ব্রিং ইট টু দ্য ফিল্ড ক্যাপাসিটি। বলছে দেখো রুট জোনে কতটা ওয়াটার স্টোর হয়েছে
আর হচ্ছে ওয়াটার কতটা নিড, ফিল্ড ক্যাপাসিটিতে পৌঁছানোর জন্য কতটা ওয়াটার নিডেড, তাহলে সেই দুটো রেশিওকে কি বলছি, স্টোরেজ এফিসিয়েন্সি। ওয়াটার ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সি কি 1 - y/d ইন্টু 100%, এটা জিজ্ঞাসা করবে না। অ্যাভারেজ ওয়াইটা হচ্ছে কি অ্যাভারেজ ডেভিয়েশন ইন ডেপথ অফ ওয়াটার স্টোর্ড ফ্রম অ্যাভারেজ ডেপথ স্টোর্ড ডিউরিং ইরিগেশন, অ্যান্ড ডি হচ্ছে অ্যাভারেজ ডেপথ অফ ওয়াটার স্টোর্ড ডিউরিং ইরিগেশন। আর কনজাম্পটিভ ইউজ এফিসিয়েন্সি কি WCU, যেটা আমাদের নর্মাল কনজাম্পটিভ ইউজ অফ ওয়াটার ডিভাইডেড বাই নেট অ্যামাউন্ট অফ ওয়াটার ডিপ্লিটেড ফ্রম দ্য রুট জোন। এই কয়েকটা প্রথম চারটে, বেসিক্যালি প্রথম চারটে খুব ইম্পর্টেন্ট, বাকি পরের দুটো না মনে রাখতেও পারো, প্রথম চারটে এফিসিয়েন্সি মনে রাখলেই হবে। তারপরেরটা কি বলছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্রিপ অ্যান্ড ফ্যাটিগ। ক্রিপটা কি টাইম ডিপেন্ডেন্ট ফেনোমেনা, আর হচ্ছে সাস্টেন লোড, ডিউ টু সাস্টেন লোড। দেখো, গ্র্যাজুয়াল ডিফরমেশন অফ এ মেটেরিয়াল আন্ডার এ কনস্ট্যান্ট লোড ওভার এ লং পিরিয়ড, এটা টাইম ডিপেন্ডেন্ট ফেনোমেনা, ক্রিপ বললাম আমি অলরেডি। তো মানে গ্র্যাজুয়াল ডিফরমেশন যখন একটা মেটেরিয়ালের উপরে কনস্ট্যান্ট লোড দীর্ঘদিন ধরে চাপিয়ে রাখা হয়, তখন যেটা ডিফরমেশন শো করে তখন সেটাকে ক্রিপ বলে। আর ফ্যাটিগ কি বলছে, ফেলিওর অফ এ মেটেরিয়াল ডিউ টু রিপিটেড সাইকেল লোডিং, মানে লোডটাকে যদি রিপিটেড টাইম আমি লাগাতে থাকি কোনো বস্তুর উপরে, তখন যেটা ফেলিওর হয়ে যাবে তখন সেটাকে কি বলে, ফ্যাটিগ। দেখো, ক্রিপ কির উপর ডিপেন্ড করে সেটাও জিজ্ঞাসা করতে পারে। ক্রিপ ইন এ স্ট্রাকচার উইল ডিপেন্ড অন দ্য স্ট্রাকচারাল মেটেরিয়াল, লোডিং কোয়ান্টিটি, লোডিং ডিউরেশন, এসবের উপর ডিপেন্ড করে। ক্রিপ অফ কংক্রিট, ফ্যাক্টর এফেক্টিং ক্রিপ অফ কংক্রিট, এটাও জিজ্ঞাসা করে, ওটাও কি ফ্যাক্টর এফেক্ট করে সেটাও অন্তত জেনে নিও, পড়ে যেও দেখে যেও, সেগুলোও খুব ইম্পর্টেন্ট। যদি কংক্রিটের ক্রিপ বলে, ক্রিপ অফ ফ্যাক্টর এফেক্টিং ক্রিপ অফ কংক্রিট, দেখো ওয়াটার সিমেন্ট রেশিও, হিউমিডিটি, এজ অফ কংক্রিট, এগ্রিগেট সাইজ, অ্যাডমিক্সচার, এগুলোর উপর ডিপেন্ড করে, টাইপ অফ সিমেন্ট, এইসব উপর ক্রিপ ডিপেন্ড করে যদি ক্রিপ অফ কংক্রিট বলে, ফ্যাক্টর এফেক্টিং ক্রিপ অফ কংক্রিট। দেখো, আজকে টেকনিক্যালের আমি কয়েকটা জিনিসই নিয়ে এসেছিলাম যেগুলো খুব ইম্পর্টেন্ট, আর কিছু আমি হোমওয়ার্কে দিয়ে দিচ্ছি, এগুলো অন্তত করো। দেখো, রিটেনিং ওয়ালের রেনফোর্সমেন্ট ডিটেলিং আগে অনেককে ড্র করতে দিয়েছে। স্টেম পোর্শন, হিল পোর্শন, টো পোর্শন, কোন পোর্শনের রেনফোর্সমেন্ট টপে, কোন পোর্শনে বটমে, খুবই ইম্পর্টেন্ট, অনেকেই বোঝে না, অনেকেই জানে না। রিটেনিং ওয়ালের রেনফোর্সমেন্ট ডিটেলিং জিজ্ঞাসা করতে পারে। ফুটিং এর অতটা ইম্পর্টেন্ট না, তবু একটু দেখে যেও, ঠিক আছে। পার্থক্য খুব জিজ্ঞাসা করে, পার্থক্য কি জিজ্ঞাসা করতে পারে, দেখো এই তিনটে ইম্পর্টেন্ট বলে আমি লিখে দিয়েছি, আরো অনেক হাজার পার্থক্য আছে। ওয়ার্কিং স্ট্রেস মেথড, লিমিট স্টেট মেথড জিজ্ঞাসা করে, টার বিটুমিন জিজ্ঞাসা করে, রিজিড আর ফ্লেক্সিবল পেমেন্ট জিজ্ঞাসা করে। টেস্টের মধ্যে স্লাম টেস্ট খুবই ইম্পর্টেন্ট, নতুন কোডটা দেখে নিও। স্লাম টেস্ট আগের মতো আর চারটে স্টেপে ভরা হয় না, 3টে লেয়ারে ভরা হয়, নট 4, এটা 3 লেয়ারে ভরা হয়। লেটেস্ট কোড আছে, দেখে নিও, অনেকেই জানে না, এখনো 4টে লেয়ারে ভরতে থাকে বা বলে ফেলবে, দেখে নিও, লেটেস্ট কোডে 3 লেয়ার। কিউব কম্প্রেসিভ টেস্ট বলতে পারে, ফিজিক্যাল টেস্ট অফ সিমেন্ট, ফিজিক্যাল টেস্ট কি সিমেন্টের হয়, অনেকেই পড়ে চলে যাবে, সাউন্ডনেস টেস্ট, কনসিস্টেন্সি টেস্ট, সেটিং টাইম টেস্ট, অথচ দেখবে ফিজিক্যাল টেস্ট বললে বলতে পারবে না। ফিজিক্যাল টেস্ট কালার হতে পারে, আর্দি স্মেল হতে পারে, তারপরে তোমার হ্যান্ড যদি ইনসার্ট করো তাহলে কুল ফিলিং আসবে, যদি রাব করো তাহলে স্মুথ ফিলিং আসবে, যদি জলের মধ্যে যদি সিমেন্ট করে দাও তখন দেখবে ইনিশিয়ালি ফ্লোট হবে, তারপর সিঙ্ক হয়ে যাবে। এগুলো হচ্ছে ফিজিক্যাল টেস্ট। ফিজিক্যালি তুমি কি করে বুঝবে যে সিমেন্টটা ঠিকঠাক, সেটা হচ্ছে ফিজিক্যাল টেস্ট ধরে অনেক সময়। আর এগ্রিগেটেড টেস্টগুলো অবশ্যই পড়ে যাবে। সিমেন্টের টেস্টগুলো দেখবে আমি পিডিএফ দিয়ে দিয়েছি গ্রুপে, টেলিগ্রাম গ্রুপেও আছে, দেওয়া আছে। ডেফিনেশনের মধ্যে দেখো, ইরিগেশন থেকে কয়েকটা লিখে দিচ্ছি, যেমন ক্রপ পিরিয়ড, বেস পিরিয়ড, ডিউটি ডেল্টা,
আরও অনেক অনেক ডেফিনেশান আছে, আমার মাথায় এই কয়েকটা আসছিল, কম টাইমের মধ্যে আমি এই কটা লিখে দিয়েছি। বাকি জিনিসগুলো আমি গ্রুপে দেখো প্রতিদিন ডেলি বেসিস আমি কোশ্চেন দিচ্ছি, সেইগুলো করো আর নিজেরা শর্ট নোটসগুলো স্টাডি করো, তাতেই হয়ে যাবে। বেশি এত কিছু করার দরকার নেই। তবে নন টেক পোর্শনটা অবশ্যই ফলো করো, নন টেক পোর্শনটা খুবই ইম্পর্টেন্ট। নন টেক যদি তোমার স্ট্রং থাকে তুমি অটোমেটিক 50+ পেয়ে যাবে। নন টেকে যদি 6টা কোশ্চেনের মধ্যে 4টে 5টা অ্যাটেম্প করতে পারো, বলতে পারো ঠিক করে, তাহলে কিন্তু সিলেকশন পাক্কা ধরে নিতে পারো। যদি তোমার রিটেনে কাট অফ মোটামুটি কাট অফের থেকে 20-30 নম্বর প্লাসে থাকো, তাহলে তো কোনো চাপই নেই। যদি একটু কম থাকে, 10-20 নাম্বার যদি কাট অফ থেকে বেশি থাকে তোমার, তখন কিন্তু ইন্টারভিউটা নন টেক প্লাস টেক তোমাকে ভালো করে ক্লিয়ার করতে হবে। দেখো কি কি হার্ড কপি বই এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। এমএসসি সলিউশনটা সেকেন্ড এডিশন অ্যাভেলেবেল আছে। সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ান লাইনার, এটা 4000+ কন্টেন্ট আছে, প্লাস ইম্পর্টেন্ট টেবিলগুলো আছে। টেলিগ্রাম গ্রুপ ফলো করো ফর স্যাম্পেলের জন্য। আর হচ্ছে এমসিকিউ এর 2টো পার্ট পাওয়া যাচ্ছে, মডিউল 1 মডিউল 2। এনএস এর জন্য এই লাস্ট 3টে বুক খুবই ইম্পর্টেন্ট, যারা দেবে তারা দেখতে পারো। অনেকের তো সলভ করে পুরো সলভ করা হয়ে গেছে, অনেক দিন আগেই সলভ করা হয়ে গেছে। প্রতিটা চার্জ দেখো, কালার প্রিন্ট, স্পাইরাল বাইন্ডিং, ডেলিভারি চার্জ নিয়ে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে কি করে বাকি কিভাবে কি পে করতে হবে, কি করতে হবে ডিটেলস নিতে পারো। চলো আজকে এই পর্যন্তই। আরও টেকনিক্যাল কোশ্চেনগুলো আমি নিয়ে আসবো পরে পরে রাউন্ডে, পরে পরে এতে। আর নন টেকটা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, খুব তাড়াতাড়ির মধ্যে নন টেকটা আমি আপলোড করে দেবো। নন টেকের আর বেশি কিছু বাকি নেই, 3টে সেশনের মধ্যে নন টেক আমি কভার করে দেবো। আর কিছু কিছু জিনিস যেগুলো আমি বলে দেবো, হিস্ট্রি বলো, জিওগ্রাফি বলো, টুকটাক যেগুলো জানতে হবে। হিস্ট্রির মেনলি যুদ্ধ টুদ্ধগুলো থেকে ধরে, ওয়ারগুলো থেকে, এগুলো জানা উচিত। চলো আজকের মতো এখানেই।